যখন আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক চাইছিল তখন তারা অসভ্য ছিল, বিএনপি যখন তত্ত্বাবধায়ক চাইছে বিএনপি অসভ্য ছিল, সবাই অসভ্য ছিলাম। শেখ হাসিনারটা একটু সমালোচনা করে তারপরে এখানে আসেন, মানে এটা বিতর্কের নিয়ম। সংস্কার বাদ দিয়ে যারা নির্বাচন চাইছে তারাই মব সৃষ্টি করেছে। না নো 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 নো, ওই চেয়ারটা নিরপেক্ষ। আমি তো দলীয় ভাবে আইছি, আমি নিরপেক্ষ না, আপনি দলীয়, আমিও দলীয়। বাংলাদেশে কখনোই গণতন্ত্র চর্চা হয় না, ওই 17 বছর তো পরের কথা, কখনোই হয় নাই। এখন তো আমরা একটা অভিযাত্রায় উঠছি, এটাকে আপনি কেন ইগনোর করবেন? বলতেছি শুনেন, গণতন্ত্র চর্চা হয়েছে 91 থেকে 2001, এই যে মোটামুটি হয়েছে। আচ্ছা, এখন কেন বলতেছি, এই যে দেখেন জুলাই সনদ নিয়ে বিএনপি এবং জামাতের মধ্যে যে কনফ্লিক্টটা দেখা দিছে, হ্যাঁ আপনি নিজেও জানেন, এবং জামাতের আমির বলছে যে জুলাই সনদ ইনকর্পোরেটেড না হলে এই সরকার অবৈধ, মানে কনফ্লিক্টটা কোথায় চলে গেছে। আচ্ছা, তারপরে তত্ত্বাবধায়ক সরকার, আমি তো টাইম বলি নাই, আমি বলছি থিওরিটিক্যালি তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে গণতন্ত্রের জন্য কলঙ্ক। এইটা কবে হয়েছে না হয়েছে তো আমি বলি নাই। পৃথিবীর বহু দেশে এখন বাংলাদেশের এই কনসেপ্ট কি করছে, জেনারেট করছে, তারা নিয়ে আসতেছে, সো দ্যাট আপনি যেটা বলছেন বাংলাদেশের আদালত এটা বলছে না, কোনো সভ্য দেশে এটা নাই। বাংলাদেশের আদালত রায় দিয়েছে। শুনেন, এই পাকিস্তান কোনো সভ্য দেশ না, কোনো পাকিস্তান ছাড়াও বহু দেশে আছে, ওগুলো সভ্য দেশ বলেছে আপনি আপনারা যেভাবে বলেন আর কি, ওই যে নিজের নামের পাশে জ্যেষ্ঠ সাংবাদিকও লাগাচ্ছে যে এখন কুমাই দিয়ে এখন কোনো সভ্য দেশে কেয়ারটেকার নাই। আচ্ছা, আরেকটা বললেন 17 বছর আর্মি তো বাইরে ছিল, হ্যাঁ ছিল তো, আমরা অভ্যুত্থানটা কেন করলাম? 17 বছর আর্মি। আপনি বলেন যে তাহলে যখন আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক চাইছিল তখন তারা অসভ্য ছিল, বিএনপি যখন তত্ত্বাবধায়ক চাইছে বিএনপি অসভ্য ছিল, সবাই অসভ্য ছিলাম, তাই সেটা ইস্টাবলিশ করার দায়িত্ব। সেটা অসভ্য না হইলে অসভ্য। আমি এটার সাথে ডিফার করি বলেই আমি আপনার এই কথার প্রতিবাদ সচেতন ভাবে প্রতিবাদ করছি, বরং অসভ্য দালালদের দ্বারাই বাংলাদেশে এই রাজনীতির কি হয়েছে, কবর রচনা হয়েছে। দালাল সাংবাদিক, দালাল বুদ্ধিজীবীরা যেদিন এসে কি করেছে, চাটুকারিতা করেছে, গণভবনে দিয়ে শেখ হাসিনার মুখ দিয়ে বের করেছে যে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে না, কি চাটাকারু করেছে, তখনই বাংলাদেশে গণতন্ত্রের কি হয়েছে, কবর রচনা হয়েছে। এগুলো বলেন না, একটা নতুন ধারাই বাংলাদেশ যাচ্ছে, এই গণতান্ত্রিক অভিযাত্রায় আপনাদের মতন লোকদের সহযোগিতা প্রয়োজন। আপনারা কোনো নতুন ন্যারেটিভ তৈরি করে বাংলাদেশকে পিছনে নিয়ে যাবেন না, প্লিজ। প্রসঙ্গের বাইরে কেন যাব? অবশ্যই যাব, কেন আপনি 1 মিনিট বলতে যেহেতু অনেক মিনিট, আমি সবচেয়ে কম টাইম বলছি। শুনেন, অভ্যুত্থানটা হয়েছে তো নতুন বন্দোবস্তের জন্য, হয় নাই? অভ্যুত্থানটা কেন হয়েছে? হ্যাঁ হয়েছে, সেটা নিয়ে তো কনফ্লিক্ট থাকবেই আমাদের ভিতরে, জুলাই নিয়ে। আপনি তো বললেন যে 17 বছর তো আর্মি বাইরে ছিল, হ্যাঁ ছিল, তাই শেখ হাসিনারটা একটু সমালোচনা করে তারপরে এখানে আসেন, মানে এটা বিতর্কের নিয়ম। কেন বিতর্কের নিয়ম না? আপনি কনফ্লিক্ট যখন তৈরি করবেন, গণতান্ত্রিক চর্চায় নাই বাংলাদেশ, এই কথা আপনি বলতে পারেন না। আমি বলি শুনেন, এটা আপনি বলতে পারেন না। আমরা বহু রক্তের বিনিময়ে গণতান্ত্রিক চর্চায়। মাঠে কি বক্তৃতা হচ্ছে আপনি শুনেন না? মাঠের বক্তৃতা এটা চলবে, এটাও গণতন্ত্র। সরকারি দল একরকম বলবে, বিরোধী দল সমালোচনা করবে, এটাও গণতন্ত্র। অবশ্যই এখানে কোনো অশ্লীল ভাষা, অসহনীয় ভাষা ব্যবহার করা হয় নাই। আমাদের সেনাবাহিনী তার গর্বের ধন, যে কোনো ক্রাইসিসে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মানুষের একটা বিরাট কনফিডেন্স তাদের উপর আছে। আপনারা যদি তাদেরকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত নেন এবং যদি এটা নিয়ে কোনো বিতর্ক হয়, তাহলে আর্মির যে গ্রহণযোগ্যতা, এটা কিন্তু সাধারণ মানুষের কাছে চরমভাবে প্রশ্নবিদ্ধ হবে। আমার মনে হয় আর্মিকে এত গ্রাসরুট লেভেলে নামানো কোনোভাবে ঠিক হবে না, বরং যেটা করা উচিত যে নির্বাচন করতে গিয়ে আমাদের সংকটটা কোথায়, সেগুলি আমাদের আইডেন্টিফাই করা উচিত। আপনাকে ধন্যবাদ ডক্টর। একটু কয়েক সেকেন্ড একটু বলতে চাই। দেখেন মোশাররফ ভাই যেটা বললেন যে সেনা মোতায়েন দরকার নেই, শুধু আওয়ামী লীগ আসবে তাদের প্রতিষ্ঠা বার্ষিকী এরকম একটা আলোচনা ছিল, সেখানে 6 জেলায় কিন্তু এই বিএনপি সরকারই সেনা মোতায়েন করেছে, খুব দুর্ভাগ্যজনক। আমি বলছি যে আপনি দেখেন, আপনি যুব দলের 1 জন, মূল দলের 3 জন, কোন দলীয় ব্যানারে কিন্তু একই দলের 4-5 জন। আমি বলি আমি ওইটাকে ইন্ডিকেট করেছি না, আমি এখন তো দলীয় ব্যানার নিয়ে আসবে না, কিন্তু একই দলের 5 জন প্রার্থী হতে পারে। যেমন আমি বলি আমাদের দলের চেয়ে আপনাদের দলে কিন্তু একটা কমান্ড আছে, কারণ আপনারা ক্যাডার ভিত্তিক রাজনীতি, যে একজন ইলেকশন করবে আর কেউ কিন্তু কথা বলবেন। এখন কিন্তু তারপরেও আমরা জানমালের ক্ষতি হোক এটা আমরা চাই না, হবে না। একটা নিরাপত্তা, বাংলাদেশ পুলিশের সেই সক্ষমতা নেই মোশাররফ ভাই, এটা আপনি জানেন।
বাংলাদেশ পুলিশের এই সক্ষমতা আছে নাকি? সক্ষমতা আছে কিনা আপনি দেখেন। না, নেই। আপনি দেখেন কোথায় আছে? আমি একটু বলি, আমাকে দেন। ইউনূসের আমলে যেভাবে মব কালচার হলো, এখন কি আছে? না, মব কালচার নাই, কিন্তু পুলিশ নাই কেন? না আমি বলছি সেই মব কালচার কেন হয়েছে এটা নিয়ে যদি তাহলে টপিক পুলিশের করেন তাহলে আমরা এই আলোচনা আলাদা করে করতে পারবো। কেন মব কালচার হয়েছে, কারা এই মব কালচার গুলো করেছে, কেন করেছে, এগুলো নিয়ে আলাদা টপিক করেন। আমি এটাই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয় নাই, বরং সংস্কার বাদ দিয়ে যারা নির্বাচন চাইছে তারাই মব সৃষ্টি করেছে। না, নো 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 নো, এবং এখনো যারা সংস্কার বাস্তবায়ন করতে চায় না তারাই মবের এইগুলি হলে আপনি আপনার দিকে কেন আমি কেন টানে নিয়ে বলবো? আপনি তো এটাকে, আমি ওইদিকে যেতে চাই নাই মোশাররফ ভাই, ওইদিকে যেতে চাই না। পুলিশের সেই সক্ষমতা কোথায় আছে? অবশ্যই বেড়েছে পুলিশ। আপনি দেখেন বাংলাদেশে পুলিশের অনেক জায়গায় এখন আমরা বিচারই শুরু করতে পারি না। কোন জায়গায়? কয়টা? এইটা আপনার দোষ হলে আদালতের, সেটা বলবেন। আদালত তো কেউ না কেউ চালায়, একটা মন্ত্রণালয়ের অধীনে তো। এখন হলো সব স্বাধীন। বরঞ্চ আপনারা কি করেছেন, একটা ট্রাইব্যুনালের প্রসিকিউটর পর্যন্ত চেঞ্জ করে দিলেন। অসুবিধা কি? কারণটা চেঞ্জ করে দিলে চেঞ্জ করতেই পারেন, চেঞ্জ করে গতিশীল হয়েছে না আগের চেয়ে খারাপ হয়েছে? খুবই সিম্পল লজিক যে তত্ত্বাবধায়ক সরকার আশা মানে হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা নাই। এইটা একেবারে সিম্পল লজিক। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কেন বাংলাদেশে? হ্যাঁ, আমি বাংলাতে যেখানে শেখ মুজিবুর শেখ বাকশাল কায়েম করেন শুনেন 3 বছরের মাথায়। সমস্যা এইটা না, কেন বাস্তব আমি তো বলতেছি থিওরিটিক্যালি, আপনি কেন পেঁচাচ্ছেন? একাডেমিক আলোচনা তো না এখানে, বাস্তবতা বলেন। শুনেন একাডেমিক আলোচনা করলে বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে যেতে হবে। বাবা, আমি বলতেছি থিওরিটিক্যালি এটা আমি এন্ডোর্স করি। থিওরি তো বিশ্ববিদ্যালয়ে চলে, এটা প্র্যাকটিক্যালি বলতে হবে। নির্বাচন একটা প্র্যাকটিক্যাল জিনিস। তর্ক হইলো ওটা পলিটিক্যাল সায়েন্সের বই লিখে ছাপাই দেন। কামাল, আপনি বলুন আপনার বক্তব্যের পরে আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান আপনার কাছে যদি এটা প্রয়োজন হয় করব। করবেন, ওটা বই লিখে দিয়ে দেন জনগণের আচ্ছা, কাছে। এটা গেল একটা। 2 নম্বর হচ্ছে দেখেন, আওয়ামী লীগ আমলে যত অপকর্ম হয়েছে, ঠিক আছে, এই আমলের কোনো অপকর্ম সাথে আপনি যে কোনো একটা আইনাত উদাহরণ টানতে পারবেন, এটা কোনো সমস্যা হবে না। বহু রকমের অপকর্ম হয়েছে আওয়ামী লীগ আমলে, এটা কোনো সমস্যা নাই। পাঁচটা বলেন না ভাই, একটু শুনেন জুড়াক আপনাদের মুখে শুনলে। আমি বলি শুনেন, আপনারা এগুলি করেন না, মিলায়েন না। আওয়ামী লীগ আমল নিয়ে একটা আলাদা সেশন করেন, দেখেন কি বলি। একটা আলাদা সেশন বলার সময় এক্সাম্পল দিয়ে ওখান থেকে। বাবা রে বাবা, আপনি আওয়ামী লীগ আমল নিয়ে একটা আলাদা সেশন করেন, কিন্তু এই আমলের বা তত্ত্বাবধায়ক সরকারের আমল, অন্তর্বর্তী সরকারের আমলের কোনো দোষ ত্রুটি বলতে গেলে জাম দিয়ে আওয়ামী লীগ ওই লোকে যায়েন না, ওইটা আলাদা একটা করেন, জাম দিয়েন না। ঠিক আছে, রক্তের বিনিময়ে এখানে আসছি, এগুলোকে বিতর্কিত করবেন না প্লিজ। আরে বিতর্ক কে করতেছে? করছেন আপনারা। কিভাবে বিতর্কতি করতেছে? জীবীরাই করতেছে। কিভাবে বিতর্কতি করতেছি? করছেন আপনি বলতেছেন, এখনই বলতেছেন। একজনের বলতে দেন, দেখেন তো দেখি বলুন। আপনি তো আমাকে জিজ্ঞেস করে বলতেছেন, আপনার মতো উনি বক্তব্য দিতে পারে, আমাকে শুনেন, আপনি তো ডিবেটের ফর্মুলাটা বুঝতে হবে তো আপনাকে। আমরা কি নিয়ে ডিবেট করতেছি? কথাটা হচ্ছে যে আমি বলতেছি এটা থিওরিটিক্যালি আমি এন্ডোর্স করি না, আপনি এটা প্র্যাকটিক্যালি আনতেছেন। এটা হলো কিছু, আপনি যখন এই আমলের যদি কোনো অন্যায় বা অন্তর্বর্তীকালে কোনো অন্যায়ের সঙ্গে যখন আপনি আওয়ামী লীগ আমলের অন্যায়কে যুক্ত করবেন, তখন হবে কি আওয়ামী লীগেরটাও হালকা হবে, এই আমলেরটাও হালকা হবে। সুতরাং এটা মিলানো ঠিক না, আলাদা আলাদা করেন। ফলে এই আমাদের তো মানে কি বলে যে লজিকের কতগুলি ফান্ডামেন্টাল জিনিস আছে, কতগুলি ফান্ডামেন্টাল নিয়ম আছে, সেগুলি তো আমাদের মানতে হবে। যেমন একটা নিয়ম আছে, মিস্টার এ খারাপ মানে মিস্টার বি ভালো, এটা কখনো লজিক না, তাই না? অবশ্যই লজিক, এটা কখনোই না। মানে যখনই আমরা ইউনূসের সমালোচনা করছি তখন অনেকে বলছি কি, ও তাহলে স্বৈরাচার ভালো, আর এ খারাপ হইলে বি ভালো, এটা কোন লজিক? আর কোন লজিক রে ভাই? হ্যাঁ, ফলে এগুলি এইসব করেন না। আর ওই যে বললেন যে ওই কি বলে যে গণভবনে গিয়ে আমার সম্পর্কে খোঁজ নিয়েন, আমরা ওই সময় যাই না, আমরা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হই নাই, কোনো প্রেস মিটে যাই নাই, আমাকে এইগুলি বলেন না। আপনি অপ্রাসঙ্গিক ভাবে কেন আনবেন? আমরা বলছি এই কারণেই উনি ফ্যাসিস্ট। আমি সাংবাদিক বলে আপনি সাংবাদিক কিছু লোক ফ্যাসিস্ট দেখান, আমার সম্পর্কে দেখান। আমি আপনাকে বলি নাই। ক্রিমিনাল অফেন্স না থাকলে যে কেউই আপনার রাজনীতি করতে পারবে, যদি ক্রিমিনাল অফেন্স না। যেমন ধরেন 71, আমি একটু বলি যে মান্নান ভাই খুশি হয়ে যাবে, সেটা হচ্ছে 71-এ যারা পাকিস্তানের পক্ষ নিছে, অখণ্ড পাকিস্তানের, এইটা আমি দোষ মনে করি না, দিস ইজ এ পলিটিক্যাল ওপিনিয়ন। কিন্তু সে ক্রিমিনাল অফেন্স করছে কিনা, দ্যাট ম্যাটার্স। ঠিক আছে, একটা পলিটিক্যাল ওপিনিয়ন থাকতেই পারে। এখন আপনি বলবেন যে পাকিস্তানের বিরুদ্ধে অখণ্ড পাকিস্তান চাইছে, এটা তো দেশদ্রোহিতা না। ওই সময় সে মনে করছে যে এই বিগেস্ট মুসলিম কান্ট্রি হিসেবে পাকিস্তান এক্সিস্ট করা উচিত, সে মনে করছে, এটা তার ওপিনিয়ন।
এইটার জন্য তাকে শাস্তি দেওয়া যাবে না, কিন্তু সে রেপ করছে কিনা, হত্যা করছে কিনা, সে কোনো ক্রিমিনাল অফেন্স, যুদ্ধাপরাধ যেটাকে বলে, সেটার বিচার হবে। একটা পলিটিক্যাল অপিনিয়নের জন্য তো বিচার হইতে পারে না। তো সুতরাং আওয়ামী লীগের যে মানে এত কর্মী না, থাউজেন্ডস লাখস অফ কর্মী না, এদের পলিটিক্যাল অপিনিয়ন থাকতে পারে না। সে নৌকায় ভোট দিলেই সে তাকে বিচার করতে হবে, লোকে ভোট দিলে বিচার করতে হবে। পোস্টেড লোকের কথা বলেছেন, আচ্ছা। নেতৃত্বে যারা ছিল, যেহেতু দলের কার্যক্রম নিষিদ্ধ, এই প্রশ্নে আইনগত ব্যত্যয় তো আমি ওই আছে। পয়েন্টে যাচ্ছি না। আমি বলতেছি যে যারা ক্রিমিনাল অফেন্স যাদের নাই, তারা রাজনীতি করতে পারবে, সবই করতে পারবে, ইলেকশনও দাঁড়াইতে পারবে। কেন পারবে না? কি কারণে? পলিটিক্যাল অপিনিয়নের কারণে কাউকে শাস্তি দিতে হয়, এইটা ভাই বাংলাদেশেই দেখলাম। হ্যাঁ, তো ফলে এইটা সবাইকে শুনেন, উই অল মাস্ট টক সেন্স। আমাদেরকে সেন্সে ফিরতে হবে। এইটা মানে যে রাজনীতি চলতেছে না, এইটা কখনোই আমাদেরকে একটা সুস্থির সমাজ দিবে না, কখনোই দিবে না। আমি এটা বহুকাল ধরে বলতেছি। বাংলাদেশের মানুষ কিন্তু গত এই 2026-এর 12 ফেব্রুয়ারি নির্বাচনে কিন্তু এই সেন্টিমেন্টটা তারা কিন্তু প্রমাণ করেছে। আমি নির্বাচনে দেখেছি যে আমি এখানে বক্তৃতা দিচ্ছি, যে জামাত ইসলামী আমার পাশেই বক্তৃতা দিচ্ছে, কিন্তু একটা কিন্তু সংকট তৈরি হয় নাই। অর্থাৎ এগুলো মাইন্ড সেট আপের উপর ডিপেন্ড করে, আপনি কি চান। যদি জনগণ বোঝে, ভোটাররা বোঝে যে আমার উপর কোনো প্রেশার হবে না, তাহলে আপনার যেই রাজনৈতিক দল যত সন্ত্রাসী করতে চাক অথবা যত ম্যানিপুলেট করতে, যেভাবে দমন করতে চাও, এটা কোনোভাবে পারবে না। কিন্তু গণহত্যায় যে পাকিস্তানিদের পক্ষে যে জামায়াতে ইসলামী, এটা নিয়ে তো একটা বিতর্ক। এখানে কিন্তু শুধু জামাত ইসলামী বলতে আপনি পারেন না, কারা কারা ছিল আরো দলগুলোর নাম আমি আপনাকে আরো বলতে হবে। দলগুলোর না নাম না, বলবো, তাদের কিন্তু নাম যেহেতু সহ আপনি বলেন। জামায়াতে আপনি ইসলামীর এখনই পক্ষে বলেন। আসছেন, No, no, আপনি আপনি যেহেতু মুসলিম জামায়াতে লীগের নাম ইসলামীর বলেন, নিজাম পক্ষে, আপনি ইসলামীর নাম বলেন। ওখান থেকে আপনি এসেছেন, শুধু আপনি জামাত ইসলামীর নাম represent বলেন। করছেন জামায়াতে ইসলামীকে, তো আমি তো নিরপেক্ষ সেটা থাকেন। বলবো। No, আপনি নিরপেক্ষভাবে সেখানে বলতে হবে। বিচার আমাকে তো একটু বলেন, হয়েছে, আমাকে একটু বিচার দেন। কার্যকর তো না, ঠিক হয়েছে। আছে, এটাই বলছি আমি। না, আমি একটু বলি। উনি খালি জামাত ইসলামী কি এদেশের ইয়েতে ছিল, মুসলিম লীগ ছিল না, শোনেন না, নিজাম ইসলাম ছিল না, তাদের নাম বলেন। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, অন্য দলের যদি কেউ আসে আমি তো তাকে ধরবো, না, আমি না। যেই দল আসবে আমি তাকে একটু তো ধরবো বলবেন, তাদের কিন্তু অভিযোগ আপনি এক নিয়ে। পেশে বলতে পারবেন না, না আপনাকে না না, নিরপেক্ষ এখন আমাকে যেই বলতে দেন, প্রসঙ্গ আসবে ওই সেটাকে আমি চেয়ারটা বলবো না। নিরপেক্ষ। যেই ওই চেয়ারটা নিরপেক্ষ। নিরপেক্ষ আছি, আমি জেনেই বলছি, আমি তো এভাবে বসে আমি তো দলীয় ভাবে আইছি, আমি নিরপেক্ষ না, আপনি দলীয়, আমিও দলীয়। উনি নিরপেক্ষ, উনাকে আজকে উনারা যারা যারা পাকিস্তানের পক্ষে ছিল তাদের নাম বলতে হবে। আপনি যদি টাইম শিডিউল না বোঝেন, টাইম শিডিউল তো বুঝবো, উনি একই কথা না না না, বারবার কেন repeat বলছি, করবে কেন? যখন আমি অন্যদিন একটু বলি, আমি আমি আপনাকে জবাব বলি, দিই। আপনি এই চেয়ার অবস্থাটা নিয়ে যেহেতু তিনবার কথা বলছে। বললেন, চেয়ারের কথা তুলেই হ্যাঁ। বলি, এক মিনিট এবিএম মোশাররফ হোসেন, যেহেতু উনি চেয়ার নিয়ে বললেন, আমি আপনাকে বলি, যখন যেই দল আসে তাদের বিরুদ্ধে যেই অভিযোগ আছে সবকিছু নিয়েই প্রশ্ন করা হয়েছে। আপনি যদি আমাদের টক শো প্রতিদিন দেখেন বা 1-2 মাস দেখেন তাহলেও বুঝবেন, খালি কেবল আপনাকে ধরা হচ্ছে এই নিরপেক্ষ চেয়ার নিয়ে নিরপেক্ষতার কথা কখনো আপনি বলবেন না। 71 আপনি একটু যখন আগে বললেন। মাহবুব বলি, কামালকেও সাংবাদিকতা নিয়ে প্রশ্ন করেছেন, সেখানেও কিন্তু আমি ধরতে পারতাম, অবশ্যই কারণ সাংবাদিকতার চেয়ারটা কিন্তু আমারও আছে। তাহলে হ্যাঁ, আপনি অবশ্যই, আমারও সেটা দলীয় নিয়ে চেয়ার কেন আছে। বলবেন যে সে আপনাকে এটাও সাংবাদিক, বুঝতে চাটুকর সাংবাদিক, এগুলো তো আপনি বলতে পারেন না। প্রথম আমিও কথা। আমার দলীয় চেয়ার আছে, আমার জায়গাতে আমাকে আমি বলতেই হবে। আপনার বিরুদ্ধে অভিযোগ থাকলে আপনি আমি সেটা নিয়ে বলবোই। প্রশ্ন করব না, আপনি আপনি সেটা প্রশ্ন বলছেন, করবেন, আমিও আমি তো আমার প্রশ্ন করলে জায়গা আপনি বলবো, উত্তর দিবেন, অবশ্যই সেটা বলবো। তো অবশ্যই। আমি যখন আপনাকে ফ্লোর দিব আপনি আবার আমি এই উত্তর কথার দিব। উত্তর ঠিক দিবেন। আছে, ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে